তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ যাইবে জেলে। দিনের বেলা হরি হরি, রাতের বেলা ত্রাণ চুরি, হরি বলে কাটে বেলা, রাতে চলে অন্য খেলা। দিনে বলি সেবার বাণী, রাতে খুঁজি লাল পানি। দিনে করি হরি হরি, রাতে খুঁজি লাভের করি। দিনে কীর্তন, রাতে ধান্দা, তাই তো লোকে করেনি। আমি কুঞ্জ সাজাই গো, প্রাণনাথ আসিবে ভোরে। দরজা খোলা রাখিও না, চোর যে ঘোরে অন্ধকারে। আমার রাজনীতিতে রাজার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি কারোর কোনো মানুষের উপরে এই বিচারদণ্ড থাকে না। আমি তাকে মানি, তিনি যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আর একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। রাধে গোবিন্দ। খুব তো বলেছিলেন আপনি আপনার স্বামীর সাথে নাকি জেলে যেতেও রাজি আছেন। তা আপনার স্বামী তো জেলে, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তোমরা দেখ গো আসিয়া, আমার ভাতার জেলে গেল, চুরির দায়ে কাঁদিয়া কাঁদিয়া। ইলেকশন আগে বলেছিলেন না যে আমার স্বামী যদি চুরি করে, ওনার নামে যদি অভিযোগ হয়, হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও যাবো জেলে। তাকে যাক না জেলে, বেল চাইতে গেল কেন? জেলে জেলে যাক, বলুক আমার স্বামীকে অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হবো, একই দোষে। আসলে কথায় আছে না, বলা সহজ কিন্তু করা কঠিন। উনি আসলে যখন এই কথাটি বলেছিলেন তখনও ভাবেননি যে একদিন সত্যি সত্যি ওনার স্বামীকে জেলে যেতে হবে। তোমরা আসো গো দেখিয়া, আমার ভাতার জেলে গেল, কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া। ডিপ্রেশন। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সন হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জি লাইট ভার্সন আছে বিভিন্ন জেলায়। দেখুন, একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। অদ্ভুতভাবে ভোটের আগে 25/3/2026 সে প্রপার্টিগুলো বেচে দিল। বেচে দিয়ে টাকা কোথায় গেল কেউ জানে না, অ্যাকাউন্টে রিফ্লেকশন নেই। টাকাগুলো আসলো কোত্থেকে তাও কেউ জানে না। 7,000 টাকা স্যালারি, একটা MLA-র অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদবাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। সংসারে ব্যালেন্স করে চলা হয়তো একেই বলে। মানে একদিকে অদিতি মুন্সি পাপ ধুয়ে ফেলার জন্য দিনরাত কীর্তন গাইতেন, আর অন্যদিকে ওনার স্বামী দেবরাজ চক্রবর্তী রোজ কোনো না কোনো নতুন পাপ করে বেড়াতেন। মানে একজন পুণ্য কামাচ্ছেন আর আরেকজন ক্যাশ কামাচ্ছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওনার বউ গান করতেন, কি গানটা ছিল জানো? তোমরা কুঞ্জ সাজাও গো, আমার প্রাণনাথ আসিতেছে। ওনার বউ কিছু কম জান না। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবে সেটা তদন্ত সাপেক্ষ। আমি নিজে এটা বলছি। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এই করে দুজনে মিলে এতদিনে 1300 কোটি টাকা কামিয়ে ফেললো। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। লিলি চক্রবর্তী, রাখি গুলজার, শর্মিলা ট্যাগর, মৌসুমী চ্যাটার্জি, এমনকি জয়া ভাদুরী, পরবর্তীকালে জয়া বচ্চন, এরা সবাই পশ্চিমবাংলার থেকে, এবং এরা প্রত্যেকে অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন। আপনি একা নন। রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। মানে সত্যি বুড়ো বয়সে বিমূর্তি হলে যা হয় আর কি, মাথাটা পুরো গেছে। তো ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। মানে এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়।
দেখুন, উনি কখন ধোঁয়া দেখেন, উনি কখন মানে কিসে ধোঁয়া দেখেন, কিসে আবার যোগ্যতা থাকে, কিসে আবার মানে কি লাগে আমি জানি না। মানে একটা কোন কমপ্লেক্সে থাকার জন্য কারোর যদি এরকম একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, সেখানে সেটা তার মানসিকতার বিষয়। এইসব কথা বললে মানে কোনো লাভ নেই। আপনি নিজে কাজ করে কর্ম করে টাকা যদি কামিয়েছেন, থাকুন যেখানে ইচ্ছে আছে থাকুন, কিন্তু তার মানে কি যারা আরবানাতে থাকছে না বা যারা সাধারণ মানুষ যারা মানে বউবাজারে থাকছেন বা যারা মানিকতলায় থাকছেন তাদের যোগ্যতা নেই? একমাত্র ওনারই যোগ্যতা আছে। রচনাদি কয়েকটা সিনেমা করে আর দিদি নাম্বার ওয়ানের টিআরপি দিয়ে যদি আরবানায় ফ্ল্যাট কেনা যেত না, তাহলে এখন টলিউডের অর্ধেক আর্টিস্ট আরবানার ছাদে বসে চা খেত। আর তাছাড়া কারো যোগ্যতা সে কোথায় থাকে সেটা দিয়ে মাপা হয় না, তার কাজ, ব্যবহার এবং সততা, সেটাই হলো তার যোগ্যতার আসল পরিচয়। বিলাসবহুল ফ্ল্যাট কিনলেই কেউ যোগ্য হয়ে যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই উত্তরটা পেয়ে যাবেন। কারণ আমি রচনা বন্দ্যোপাধ্যায় দি ফিল্ম স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দি ফিল্ম স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানে ছিলে, এখন আর নেই। এবং রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা, অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি ধোঁয়া, কি শিল্প, কি শিল্প। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। এই 4 তারিখের পর থেকে জানতে পেরেছি অ্যাকচুয়ালি দুর্নীতি কাকে বলে এবং কিভাবে হয় দুর্নীতি। আহারে, কি নিরীহ মানুষ! এতদিন দুর্নীতি কাকে বলে উনি কিছুই জানতেন না। হয়তো 4 তারিখের পর ওনার জ্ঞানের উন্মেষ হয়েছে, তার আগে উনি অজ্ঞান ছিলেন। শুধু আমি নয়, সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে যে পশ্চিম বাংলার রাজনীতি কোন জায়গায় নিয়ে গেছে। পশ্চিম বাংলার মানুষ অনেক আগে থেকেই জানতো তৃণমূলের দুর্নীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল, তাই তো এবার পরিবর্তনটা এলো। আপনারই বোধহয় বুঝতে একটু লেট হয়ে গিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। সত্যি বিশ্বাস করুন, আমরাও বাকরুদ্ধ এটা দেখে যে কোনো মানুষ এত বড় পাল্টিবাজ কি করে হতে পারে। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। আমি রিজাইন করবো কেন? তোমরা বলছো বলি রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? হ্যাঁ, সে তো ঠিকই। এত তাড়াতাড়ি কি রিজাইন করতে ইচ্ছে করে? পেটটাও তো ঠিক মতো ভরেনি, সবে তো 2 বছর হলো রাজনীতিতে এসেছেন। এত তাড়াতাড়ি কি রিজাইন করা যায়? সেই পকড়ে হ্যাঁ। তাই আমরা হচ্ছে টিকাউ কামাল, আমরা কিন্তু টিকে থাকবো। যারা বিকাউ কামাল যারা চলে গেছে, আজকেই তো দেখলেন। মুখের ভাষা শুনে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। Rajdeep, if there have been Bengal, unfortunately, this is not something that is new. The nature of Bengal's politics for the last 30 years has always been a bit of a violent political history. Unfortunately, that is not party specific. It is actually the very nature of Bengal politics. A few moments later. দেখুন, how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। কি মহুয়া মৈত্র, এখন কেমন লাগছে? আপনার হিসেবে তো বাংলা রাজনীতি সবসময় ভায়োলেন্ট এবং কোনো পার্টি স্পেসিফিক নয়। তাহলে আজকে যখন আপনার কেন্দ্রের মানুষ আপনাকে ডিম ছুঁড়ে মারছে, তখন কেমন লাগছে? এরা বেগুনের বাচ্চা। জাস্ট দেখুন, এদের দেখুন, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, মনে পড়ে যখন 26,000 শিক্ষকদের চাকরি গেল, হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় বসে ধর্ণা দিচ্ছিল, তখন তো পুলিশের নীরবতা নিয়ে আপনার কোনো সমস্যা হয়নি। অভয়ার বিচার চাইতে যখন গোটা বাংলা রাস্তায়, তখন আপনাদের এই পুলিশ অপরাধীদের আড়াল করতে ব্যস্ত ছিল, তখন তো সেটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হয়নি। আর আজ যখন নিজের দিকে ডিম উড়ে আসছে, তখন পুলিশকে নিষ্ক্রিয় মনে হচ্ছে, তাই না? কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। এবার বুঝুন মহুয়াদি, অহংকারের পতনটা কেমন লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্লিজ নোট, সি হোয়াটস গোইং অন, প্লিজ সি। তুমি থাকছো কেন? আহা, জানলাটা ঢাকতে যাচ্ছিল তাতেও সমস্যা।
মানুষ যখন ডিম ছুঁড়ে মারছে তখন জানলাটা বন্ধ করে দিলেই তো হতো। ওহো, তাহলে তো আবার ভিকটিম কার্ড প্লে করা যেত না, তাই না? বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বানর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না, বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আর মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন পাশ করেছে, এরা কি ইনসাইটমেন্ট টু মব ভায়োলেন্স নয়? এরা দাঁড়িয়ে লাস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা থেকে এটা করছে। আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু বেরিয়ে যেতে পারতাম, আমি ফ্ল্যাগে দাঁড়িয়ে থাকবো, ফ্ল্যাগ থাকবে এখানে যতদিন আমি আছি। বাবা, কত বড় বিপ্লবী রে আমার! ফ্ল্যাগ হাতে লড়াই করবে এমন ভাবে বলছে যেন কোনো স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য একা হাতে লড়াই করছে। বেগুনের বাচ্চা। আসলে বাজার ইদানিং টিআরপিটা একটু কম যাচ্ছিল, তাই না? তাই ভাবলেন চলো নিজেদের লোকদের দিয়ে কয়েকটা কাঁচা ডিম মারাই, তারপরে ক্যামেরার সামনে এসে চুল ঝেড়ে বিপ্লবী সেজে ভিকটিম কার্ড খেলবো। স্ক্রিপ্টটা বড্ড সস্তা হয়ে গেছে মৌমাদি, আজকাল মানুষ সব বোঝে। এই যাবতীয় ডিম সংস্কৃতির আমদানি তৃণমূল কংগ্রেসের। এখন তৃণমূল যদি তৃণমূলকে ডিম মারতে থাকে, আমরা কি করতে পারি? আমরা তো বলছি এই ডিম ছোড়াছুড়ির ফলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত হচ্ছে সারা দেশের সামনে, কিন্তু আমাদের কাছে তো আটকানোর ক্ষমতা নেই। তো বারবার বলছি, পুলিশের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর নেই। এখন পুলিশ যদি আবার কারোর পকেটের হাত ঢুকিয়ে ডিম খুঁজতে থাকে, সেটা হলো বিপজ্জনক ব্যাপার। তারপরে বলবে যে তৃণমূল আমলে পুলিশ কামড়ে দিত, বিজেপি আমলে পুলিশ পকেটের মধ্যে হাত ঢোকাচ্ছে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত। দি এন্ড চলে এসেছে, ফিনিশ।